আজকের গল্প হলো চতুর্থ উপকার। পরদিন ভোরবেলা চতুর্থ পুতুলের মাথায় পা দিতে সেই পুতুল জীবন্ত হয়ে বলল, মহারাজ, আমার নাম ইন্দ্রসেনা। প্রথমে আমার গল্পটা শুনুন। বিক্রমাদিত্য রাজ্য একটা বাস করতে, তখন সকল বিদ্যায় পারদর্শী ছিলেন, সকল গুণে তার জ্ঞান ছিল, এর কোনো সেরে ছিল না। মনে দুঃখে দিন কাটে। একদিন বাঁচতে ব্রাহ্মণ স্বপ্ন দেখে মাথায় জটা সাথে পিঠে চাপার উপরে মহাদেব বলছেন, তুমি আমাকে প্রসাদ ব্রত অনুষ্ঠান করো, তাহলে তোমার ছেলে যাবে। সকলে বললে, স্বপ্নের কথা বললে, বৃদ্ধরা বললে যে স্বপ্ন হয়ে সত্যি, যাতে তুমি যদি অনুষ্ঠান করো তাহলে তোমার ছেলে হবে। তাদের কথা শুনে বললে, ঘটা করে প্রসাদ ব্রত করলেন। মহাদেব সন্তুষ্ট হয়ে বললেন, তুমি সুন্দর ছেলে হয়েছে। ব্রাহ্মণ বললেন, নাম দেখা হলো দেবদত্ত। যথাসময়ে ব্রাহ্মণের ছেলে মুখে বাদ দিলে, তারপর সেই ছেলে নানা শাস্ত্রে পণ্ডিত হয়ে উঠলেন। দেবদত্তের বয়স যখন 16 বছর, তখন বাবা বিয়ে দিয়ে দ্বিতীয় করতে যাওয়ার সময় দেবদত্তকে বলে গেলে, কখনো নিজ ধর্ম পরিত্যাগ করো না, কারোর সঙ্গে ঝগড়া করো না, সবাইকে দয়া করে ভগবানের প্রতি ভক্তি রাখবে, নিজের সম্পদ দয়া করবে, সাধুদের সেবা করবে, খারাপের সঙ্গে মিশবে না, এইভাবে তুমি থাকবে, জীবনে শান্তি পাবে। এই বলে তিনি বেরিয়ে গেলেন। দেবদত্ত তার পিতা দিন কাটাতে লাগলেন। তিনি একদিন তিনি বললেন, আমি সেই তিনি বলে আজকে আমি সেই মনে এখান থেকে খুঁজে পাচ্ছি রাজার কাছে এসে বলে দেখা হয়। পথের ধারে জিজ্ঞাসা করায় দেবদত্তরা সচেতন করে বেরিয়ে এলে। রাজা তখন শুনতে রাজধর্ম পালন করতো। এরপর অনেকদিন কেটে গেছে, তবু রাজার মাঝে মাঝে কী করে আমি দেবদত্তের ঋণ শোধ করবো। তিনি দুই দুঃখ করে বলেন, দেবদত্তের কথা তুমি সত্যি ভাবতে দুঃখ কথাটা পরীক্ষা করে দেখতে হবে। এই পরীক্ষা করে একদিন ছেলেকে বললেন যে এখানে লুকিয়ে রাখবেন কয়েকটা গয়না দিয়ে বিক্রি করতে পারলে। রাজবাড়িতে কান্নাকাটি বলে গেলে, রাজার ছেলেকে বলে কোথাও পাওয়া যাচ্ছে না। কারানগর থেকে রোডের কাছে, সেখান থেকে ছেলের খোঁজ করতে রাজপুরী চারপাশে ঘুরলে আমি যখন দেখতে পেলেন না, চাকর গয়না দিলে, সেই চাকরের সঙ্গে কারা বলে নিয়ে জোর করে চাকর বললে, আমাদের তো চাকর নিয়ে আমার এগুলো দেখতে বলেছেন, কিন্তু আমি এই বিষয়ে কিছু জানি না। তারা বলে, আপনি জিজ্ঞাসা করলেন দেখে তুমি গয়না করতে গেলে বলতে বলে কেউ দেখেনি, আমি নিজেই টাকা সমস্ত গয়না লোভ করে চাকরকে বিক্রয়ের জন্য পাঠিয়েছি। এখানে যা খুশি আপনি করুন। এই সবাই কেউ বলে রেখে এই লোকটা সম্বন্ধে পাপ করেছে, মানুষ লোভে পড়ে যাবে। রাজপুত বলে, আমার শিশু হত্যা করেছে, আবার শোনা চোর, সে একসাথে খণ্ড করছে বলে তিনি খাওয়ার হুকুম দিন। আর এখানে বলে, তিনি আমার রাস্তায় কাছে একদিন আমার বোনের বলে যাতে মহা উপকার এবং আশ্রিত দোষ গুণ বিচার করে কর্তব্য নয়। আমার পূর্বে কিছু আমি ছেলেকে হারিয়েছি, কিন্তু আমি বলতে আমি এই উপকার করে ঋণ কখনোই শোধ করা যাবে না। ঋষভকে খুশি টাকা করি, কাপড় চেপড় সবই সম্মান দেখিয়ে তাকে ছেড়ে দিলে। সেটা এখন বললেন আমি নিয়ে এসো। সবাই বলতে সম্বিত। রাজা বললেন, অবাক হয়ে এই ব্যাপার কি? দেবদত্ত বলে, আমি আগেই বলেছিলাম আমার উপকার মুক্ত হবে না। এই সত্যের উপকার আমার বিশ্বাসে জন্মালো। আপনার মধ্যে মহাপুরুষ পৃথিবীতে আর একজন নেই। উত্তর বলতে আমার গল্প বলেছে, আপনার যদি বড় বড় গুণে থাকে তাহলে সেখানে বসুন। বলতে চাই চুপ করে দাঁড়িয়ে রইলেন। আজকের গল্প হলো খাতা। রবীন্দ্রনাথ। লিখিতে শিখিয়া অবধি উমা বিষয় উপদ্রব আরম্ভ করিয়াছে। বাড়ির প্রত্যেকের ঘরের দেওয়ালে কয়লা দিয়া বাঁকা লাইন কাটিয়া বড় বড় কাঁচা অক্ষরে কেবল লিখিয়েছে, জল পড়ে পাতা নড়ে। তাহার বউ সকুরারি বালিশের নিচে হরিদাসের গুপ্ত কথা ছিল, সেটা সম্বন্ধে করিয়া বাইরের কথা আমার কাছে পেন্সিল দিয়ে লিখিয়েছে। কালো জল, লাল জল, বাড়ি সর্বদা, নতুন পঞ্জিকা, অধিকার, তিথিনক্ষত্র খুব বড় বড় অক্ষরে এক প্রকার লুপ্ত হইয়া দিয়েছে। আবার দৈনিক হিসেবের খাতা জমা খরচের মাঝখানে লিখিয়া রয়েছে, লেখাপড়া করেছে, গাড়ি ঘোড়া চড়েছে। এই এক প্রকার সাহিত্য চর্চা কোনো রকমের বাধা পড়ে নাই। অবশেষে একদিন একটা আশ্চর্য কঠোর ঘটনা ঘটিল। উমার দাদা গোবিন্দ দেখিল নিরীহ নিরীহ সেই খবরের কাগজে সর্বদাই লিখিয়া থাকে, কিন্তু কথাবার্তা শুনিয়া আত্মীয় স্বজন কিংবা তাহার পরিচয় প্রতিবেশী কেহই চিন্তাশীল হইয়া কখনো সন্দেহ করে না। বাস্তবিক সে কোনো বিষয়ে কখনো চিন্তা করে না, অপবাদ করে না, সে কোনো কিছু লেখে না, এবং সে বললে আমি সেই মতে ঐক্য নয়। ফরিদতত্ত্ব সম্বন্ধে মুঘল কতগুলি গুরুতর ভ্রম প্রচলিত আছে। সেগুলি গোবিন্দলাল যুক্তির কোনো সাহায্য অবলম্বন না করিলেও কেবলমাত্র
রোমাঞ্চ ভাষায় সতেজ থাকে। সেখান থেকে করিয়াছিল তোমার একদিন নির্জন প্রহরে দাদার বাড়ি লইয়া সেই পরে বড় বড় করে লিখিত, গোপাল বড় ভালো ছেলে, তাহার যাহাই ছেলে যায় তাহাতেই খায়। গোপাল বলিতে সে গোবিন্দলালের প্রবন্ধ পাঠকের প্রতি বিশেষ লক্ষ্য করেছিল। তাহা শুনিয়া বিশ্বাস করিতে তাহার ক্রোধের সীমা রইল না। প্রথমে তাহাকে মরিল অবশেষে বলিল, আজকে আমি স্বপ্ন আজকে তোমার সেই ভোজে ভোজ করে তাহাতে বলে সামান্য পুঁজি রইয়াছে অপমানিত বালিকা তাদের বলে আজকে আমি লাঞ্ছনায় থাকবো বলে আজকে আমি পড়িয়া ঘরের করে বসিয়া ব্যথিত হৃদয়ে কাঁদিয়া লাগিলাম। প্রস্তের মেয়াদে উত্তীর্ণ হইয়া গোবিন্দলাল অন্তর্য চিত্তে উমাকে তাহার লুণ্ঠিত করিয়া শুরু করিয়া দেখিল। একদিন সে টানা লইয়া খাতা দিয়া হৃদয় বেদনা দূর করিয়ার চেষ্টা করিল। উমার বয়স তখন 7 বছর। এখন হইতে খাতাটি রাত্রিকালে উমার বালিশের নিচে এবং দিনের বেলায় সর্বদাই পক্ষে থাকে, বিরাজ করতে থাকে, ছোট ছোট বাঁধিয়ে থাকে, ঝিগিরি করে। গ্রামের বাল্য বিদ্যালয়ে পড়িতে খাতাটি সংগ্রহ করতে থাকে। দেখিলে মেয়েদের কারণে বিস্ময় লাগে আর লোভ হইতে থাকে চেষ্টা করে। গ্রামের বস্ত্রে যত্ন করিয়া খাতা লেগে পাখি সব ফলেরা রাত্রি পোহাইল। শয়ন গিয়ে মেঝে পড়ে খাতাখানি বইয়া রেখে ধরিয়া উচ্চস্তরে সুর করিতে লাগিল। লিখিত আমি সেখানে অনেক গদ্য পদ্য সংগ্রহ করে। দ্বিতীয় বছরের মধ্যে 2টি একটি স্বাধীন অত্যন্ত সংক্ষিপ্ত ভূমিকা নেই, কিন্তু দু একটা নক্ষত্র দেওয়ায় হইতে পারে। খাতার কলমে ব্যগ্র হইতে থাকে, কপি দিতে তার নিচে একটা জায়গায় একটা লাইন করে সেই কথা মারা কিংবা সেই বংশের আর কোনো কোথাও ইতিপূর্বে দোষ দেখা যায় না। সেই লাইনটি যশোরকে আমি খুব ভালোবাসি, কেউই আমি একবার লাইন প্রেমের গল্প বানিয়েছি। যশের পাড়ায় কোনো একদল কিংবা সেই বললে বালিকা না বাড়ির নতুন পুরাতন দাসী ছিল, তাহার প্রকৃত নাম হলো যশোদা। যশোদার প্রতি সেই পণ্যের প্রথমে কীভাবে করিয়েছে কোনো দৃঢ় প্রমাণ পাওয়া যায় না। এই বিষয়ে কোনো বিশ্বাসযোগ্য ইতিহাস লেখা হয় নাই, কিন্তু তিনি বললেন যে আমি 2 পাতা খারাপ উপযুক্ত কথাটি সুস্পষ্ট প্রতিবাদ দেখিয়েছে। আমি বলল 1 সাল হইয়া গেল হাসির করে জন্মের পরে আরই হরিচরণের হায় রাশি হইয়া গেলে বিদ্যালয় ছাড়া পাঠিয়ে থাই। ওরা এমন কথা তাহা থেকে সহজেই বিশ্বাসে জন্মে যে হরির মতো প্রাণের বন্ধু আর জীবনে আর নাই। কার পড়াশোনা হইতে বালিকার বয়স যখন 9 বছর, তখন একদিন সকালবেলা হইতে তাহাদের বাড়িতে সামনে বাড়িতে থাকিলে উমার বিবাহ হলে বটির নাম হলো পরিমোহন, তাহার নাম নবোদয়, তাহার নাম এই জন্য পাড়ায় লোকে তাকে ধ্যান করিত বলে আর কি তাহার উন্নতি করার চেষ্টা করিতে লাগিল। কিন্তু হইয়া উমার বেদনা সেই শাড়ি পরিয়া ঘোমটা ক্ষুদ্র ওখানে আবৃত করে কাঁদিতে কাঁদিতে শ্বশুর হইতে মা দিলে গেলে বাসায় আমার কথা মনে পড়ে। ঘরকন্যা ঘরে লেখাপড়া করে না কেন? গোবিন্দলাল বলিয়া গেলে দেখিস না দেয়ালে কেমন হইয়া গেলে বেড়ে সে এমনকি হরিমোহনের কোনো লেখার খবরদারি কলম চালায় না। বালিকার হৃদকম্প হয়ে থাকে, বুঝতে পারবে যে সেখানে কেউ হয়ে থাকিতে পারবে না, দোষ করবে, সে ত্রুটি কাহার ভর্সনা করে অনেকদিন শিখিতে হইবে। সেই দিন সকালেই বাড়িতে আমি সেই বেনারসি শাড়ি এবং অলঙ্কার মুদ্রিত করিয়া কম্পিত হৃদয়টুকু কি করিয়াছিল তা ভালো করিয়া বোঝা হলে লোক কি ছন্দ জমিয়ার বয়স কিছুদিন থাকে সেখানে বলে প্রতিষ্ঠিত করবে। সে চলিয়া আসিবে কথা ছিল, সেই ছিল অনেক বিচার করা কথা হয়ে গেছিল। এই অংশ অতিরিক্ত জন্ম ও তোমার থাকিবে সংক্ষিপ্ত তাহলে আরম্ভ করবে, কাঁচা খোলা করে লেখা থাকবে। এই অনেক মধ্যে আজকে আমি সেখান থেকে চলিয়া গেল। এখান থেকে সে বলে আজকে আমি অবশ্যই কিছুদিন এখানে পূর্বস্থানে চলিয়া গেল। সেদিন উমার দুপুরবেলা শোয়ান হলো না, এখানে বাহির হয়ে কাঁদিতে কাঁদিতে বলে যখন যশ চলে গেছে আমিও মরে যাইব। আজকাল চারপাশে বেঁধে হইয়া গেছে, কফি করিবার আসবার নেই। আজকে তুমি তেমন ইচ্ছা করবে, তুমি আমাকে দীর্ঘ বিচ্ছিন্ন করবে পরে জন্মে তুমি আমাকে একবার নিয়ে যাবে, তাদের কোনো খারাপ হবে না। শুনতে বলে আমি মাঝে বাড়িতে আনতে চেষ্টা করো, কিন্তু গোবিন্দলাল পরিমোহনের সঙ্গে সে প্রতিবাদ করিতে হয়। গোবিন্দলাল বলে তোমার শিক্ষার সময় এখন তাহার মাঝে মাঝে বুঝতে গিয়ে তাহার মনমান্তিক অর্থ থাকিলে দিতে হয়। যে বিষয় সে বিদ্রুপ করে সে লিখিবে, একমাত্র সে বললে গিয়ে আমি সেখান থেকে স্বীকার করিবে থাকিবে। লোকমুখে সে কথা উমার খাতা লিখিয়ে দিয়েছিল, দাদা তুমি তোমার আমার একেবারে তোমাকে নিজে ঘরে যাও, তোমার কখনো রাখিব না।
তারপর সুকুমার রায় একটা গল্প। রাজা রামাবাবু লোকটি বড় কৃপণ, তার প্রতিবেশী বৃন্দাবন চন্দ্রের আবার তেজ কেমন খোল্লা, দুজনেই বহুকালের বন্ধুত্ব, কী চেহারা, কী স্বভাব, কী প্রকৃতির, দুঃখের মিল নেই। বৃন্দাবনের বেড়েকার গোলগাল গোছের মানুষ, তার গোপদাড়ি, মাথায় টাক এবং গোপদাড়ি, কামান্য কামানো 56 রকমের প্রশংসা করেছে। রেজিস্ট্রি অফিসে চাকরি করে, সেদিকে খুব পদোন্নতি হয়েছিল, এখন 60 বছর বয়সে হয়ে গেছে, সেন্সানে নিয়ে বিশ্রাম করছে। এখন তিনি গিন্নি আর বুড়ো জ্যাঠাই মশাই এছাড়া সত্যি সংসারে আর তার আর কেউ নেই। জ্যাঠাই মশাই বিয়ে থা করেননি, বৃন্দাবন সঙ্গে ঘরে থাকতেন রামপ্রসাদের স্যান্ডাল। সে বলল যে আমি এই শিবের লম্বা পড়তে মাঝে পান সংসার করে ঘোর তেমন করি আমার ঠ্যাঙা করতে দেয় করে বলে আজকে আমি মার্বেল নিয়ে চলে এসেছি। আজকে আমি সে বড় 8টা ছেলে কিন্তু মেয়ে একটা আর দুঃখ হলে প্রকাণ্ড কপালে বললে একরাশ কপালে চুল লম্বা চুল করিয়া আজকে আমি সেই সেখান থেকে সম্পর্ক বলে নাকে স্পৃহা করে। মোটা কথা দেখলেই বোঝা যায় যে মানুষটি কম কেউ কেটা নন। প্রতি সন্ধ্যা হইতেই পাড়ার মতলব বাবুরা বললো দিকে আমি বৈঠক খাতায় বসিয়া এসে ছোটে পান তামাক চা বিস্কুট খাইতাম এবং হাসি মুখে গল্প শুনিতাম শুনিতে থাকিতাম। বৈঠকখানার ঘরে 4টা বেশ বড় মেঝের ওপরে প্রকাণ্ড ফরাস পাতা, তার ওপরে কতগুলি মোটা খোটা তাকিয়া রংচঙে হাত পাখা দিকে ওদিকে ছড়ানো। তাহার ঘরের মধ্যে টেবিল চেয়ার কোনো রকমের আসবাবপত্র একেবারেই নেই। পোস্টমাস্টার হরিবাবু বললে হেডমাস্টারের কথা ইটবেশ বাণিজ্যের প্রতিনিধি অনেকেই খেয়াল করে। প্রতিদিন এখানে আসেন বৃন্দাবন বসু, সে রাজুক লোক, সে প্রথম করে এবং সে খালি প্রথমে আমি জানাশোনা, কিন্তু পোস্টমাস্টারটা সে নাচার বান্ডা দেওয়ারে সে আজ রবিবারে একরকম জোর করতে থাকে। রামবাবু তার বাড়িতে গিয়ে হাজির হয়ে যায়। প্রথম দিনের পরিচয়ে দুজনেই আলাপ হয়ে জমিয়ে গেল। তারপর রামবাবু বৈঠকে যাওয়ার জন্য বৃন্দাবনকে আর কোনো চাকরিদার দরকার হয় না। এই ঘটনা 7 দিন পর একদিন বৈঠকে জমেছে। মানুষকে চিনিতে না পারার দারুণ সময়ে কত অদ্ভুত ভুল হয় এবং তা নিয়ে কথাবার্তা চলছে। হরিবাবু বলে আমি এরকম থাকা হরাতে বলছি, সে বোধ হয় আপনার বয়সে 20 বছর আগেকার কথা। সে একদিন সন্ধ্যার সময় খাওয়া দাওয়া সেরে একটু শিগগিরি ঘুমোবার চেষ্টা ভাবছি, এমন সময় সে বললো আজকে আমি চাকরি করে এসেছি। সে বললো আজকে আমি চিকিৎসা করছি, সেই কথা বলবে না। সে বললো আজকে আমি সেই চিকিৎসা রাখবে। সেই সন্ধ্যার সময় সে বললো আজকে আমি এই চাকরির খবর দিতে আমি ওষুধের স্মৃতিটা একেবারে দুর্বল, মস্তিষ্কের মধ্যে কোনো রকমের মানসিক পরিশ্রম করে দিতাম ভালো নয়। এই কথা সর্বদা জেনে রাখবে। আমি তার আপনার মতো ব্যায়াম করবে, মিনিট খানেক বাদে সে চাকরি করবে, চিঠিটা বড় হয়ে খাপ্পা হয়ে যাবে, চক্ষু স্থির হবে। যাই হোক, ব্যাপারটা পরিষ্কার হতে আর দেরি হলো না। স্কটল্যান্ডের ক্যাপ্টেন স্কটের বিশেষ একটা দারুণ লেখাপড়া এই শর্তভাবে শেষ করেছি। এত অল্প দিনের মধ্যে শেষ করেছি যে বরফের দেশে পড়তে হবে সে ভাবতে পারিনি। অবশ্য বরফের দেশ বলতে আমরা আবার নর্থ পোল সাউথ পোল ধরে ওখানে ওসব আর কোনো মামলা বা তদন্তের অবস্থা সমাধান করতে ভেতরে কোনোদিনই যেতে হবে না বলে আমার মনে হয় না। আমরা যেখানে গিয়েছি সেটা আমাদের দেশের যে ভেতরে জায়গায় বরফ আর দেশে, সেই বরফে আকাশে মিহি তুলে ভাসতে ভাসতে নিচে নেমে মাটিতে ফুল জমা হয়ে গেছে। সে রোদ্দুরে বা বরফের দিকে তাই সে বলে ঝলতেও চায়। সে বলে মাটি থেকে মুঠে করে তুলে নিয়ে আসবে, চোখ ঝলতেও যায়। আমাদের এই অ্যাডভেঞ্চার শুরু হয় প্রথম বৃহস্পতিবার সকালে। ফেলুদার প্রথম গোয়েন্দা হিসেবে আমার বেশ নামডাক হয়েছে। ওর কাছে মকল আসে, মাঝে মাঝে আসে, ওর ভালো কেস আছে, ভালো ভালো ওর আস্তে আস্তে বুদ্ধিটা খানি নেওয়ার খুব সুযোগ হয়নি কেসে। সে কেসটা প্রথমে শুনে হাহামরি কিছু লাগেনি, কিন্তু ফেলুদাকে বোধ হয় একটা আশ্চর্য ক্ষমতা আছে বলে সেটা কিসের জানি না গন্ধ পেয়ে রাজি হয়ে গেল। অবশ্য সেও আমি মকল হোমরা চোমরা লোক, তাও আমার ফেলুদাকে মধ্যে ওটা রকম দাম মারার সুযোগ হতে পারে। ফেলুদা বললো কথাটা দিকে কটমট করে আমার দিকে চেয়ে বললো, চুপ করে বোঝালে মকলের নাম হয় দীননাথ লাহিড়ী। বুধবার সন্ধ্যেবেলা ফোন করে 8:30টার সময় আসলে বলেছিলেন এবং তিনি বলেন ঘড়ি কাটায় এলেন। আওয়াজ পেয়ে গেলেন শেষপাশে কোনো এদিকে ওদিকে কিছু জেনে আমি সেরা করলাম চাপা গলায় বেল বাজাবে। বেল বাজার পরে সে দরজা খুলে ভদ্রলোক চোখে 11টার দিকে তার দিকে এক চেয়ারে আসে। আমি কখনো দেখিনি বড়লোক নিজের চেহারা বেশি যদিও সে সাজানোর গল্প নয়। সেখানে চকচক বয়স 55-এর কাছাকাছি, পরনে ধুতে হিন্দি পাঞ্জাবি, আচ্ছা হাতের কাছে দাও। আজকে আমি এরকম ডেট দেখেছি। আমাদের বাড়ির একটা শরীরদার একটা বাবা যে বিনা পয়সায় দেওয়া হয় না। ভদ্রলোক আমার ঘরে সেই সবচেয়ে চেয়ারে বসিয়া
উল্টো মুখে সাধারণ চেহারা এসে বসলো। বদলে আমার নাম আমি ফোন করি, আমার নাম দীননাথ লাহিড়ী, ফেরিদার কতটা খাকরি বলে। আমি আর কিছু বলবার আগে আপনার দুটো প্রশ্ন পারতে পারি কি? নিশ্চয়ই 1 নম্বর, আপনার চায় আপত্তি আছে? ভদ্রলোক চায় না কিছু মনে করেন? অসময়ে খাওয়ার অভ্যেস আমার একেবারে কিছু নেই, এবং আমার নিজে খেতে চাইলে খেতে পারেন। ঠিক আছে সন্ধ্যেবেলা ফোন করে আমাকে ঠিক ধরে পেয়ে এই রাতের ঘরে আমি দেখেছি, কিন্তু আমার এখানেই ছিল। হেসে বলবে আজকে আইসি, যাই হোক এই আপনার কাছে আসা এই আজকে আর কি দরকার নেই, তুমি আমাকে যেতেই বলে কি দরকার নেই বলে আপনার কথার ঢঙে ভাবতে বুঝতে পারছি একটু কিছু নেই। এদিক ঠান্ডা আর ভদ্র, আপনার কাছে কি বিস্তার বলা যেতে পারে? মিস্টার হিসেবে বলে টেবিলের ওপর রাখা বাক্সের মধ্যে কোনোটা কেস দিতে হয়, আর সেখান থেকে কেসটা এসে হো করে এসে বললে বাক্সটা বললে ঝুলিয়ে রেখে দিন, সেই আমি একটা বার করে রেখেছি, একগুলো ছেঁড়া মনে হচ্ছে, এগুলো হলো ইলেকট্রিকগুলো দেখা যাচ্ছে হাতে লেগে গেছে 1 2 3। অর্ধেক বললেন আমার হাতে এরকমই রয়েছে, আপনারটা আমারও এই বাক্সটা আমার আপনার নয়। আপনি না মিস্টার লাহিড়ী একজনের সঙ্গে বদল হয়ে গেছে, আমার সঙ্গে বদল হয়ে গেছিল। আইসি কী হয় ট্রেনে কালকে আমি দিল্লি থেকে ফিরছিলাম, তার কাছে 4 জন যাত্রী ছিলাম, তাদের এই একজনের মধ্যে বদল হয়ে গেছে। কার সঙ্গে বদল হয়েছে জানা নেই, প্রশ্ন করেছে। আমার কাছে আসবার দরকার নেই, দিল্লি যেখান থেকে আমি পকড়াছি। আমার না দিল্লি কথাবার্তা দুজনেই বিদ্যুৎ মনে হচ্ছিল। আজকে ইত্যাদি কথাগুলো কানে আসছিল না। যার সঙ্গে কথা হচ্ছিল তার নাম জানতে পারি? অবাঙালি না, জানেন না? মোটামুটি ভালোই জানেন। কথাই বুঝলাম তিনি সিমলা থেকেই আসতেন। তৃতীয় ব্যক্তি তিনি সেবা ছিলেন এবং কেবল লাঞ্চ খেয়ে ডিনার খেয়ে নেমে পড়েছিলেন, এবং বাঙালি তিনি দিল্লি থেকে ট্রেন ছাড়া কিছুক্ষণ পরে তিনি আমার আপেল আপার করেছিলেন, আপেল খেয়েছিলেন। আন্দাজে মনে হয় তিনি সিমলার আপেল ছিল আমার সেই আপনি যা খেয়েছিলেন আপেলটা কেন খাবো না? সুস্বাদু আপেল, তাহলে আপনি ওটার সঙ্গে ভাবেন না বলুন। মনে মুচকি হাসি হাসলো ও করে হেসে বললে আমরা সেই আপনার দৃষ্টি কঠিন দেখি বলে আপনি তবে ডিউটিটাই বলতে ট্রেনের তদন্ত নিয়ে সব নিয়মগুলো সবসময় মানা টানা যায় না। এই মিস্টার ফেলুদা বললে আপনাকে কে কোথায় বসেছিল জানতে পারলে খুব ভালো হতো। আমি ছিলাম একটা লোয়ার বার্থে, তারপরে এসে মিস্টার পাকরাসি, তার অপর বার্থে ছিলেন আপেলে ওরা অবাঙালি বিজনেসম্যান। সে বললো আজকে আমি বললো আজকে আমি আঙুল মুখ লটকাটকে আজকে আমি ইচ্ছা করে থাকবে না, চেষ্টা কর চায়ের কথা বল। আবার বললো আমি ফেলুদাকে জিজ্ঞাসা করলাম, চাবে ফেলুদা জিজ্ঞাসা করলো, হ্যাঁ আমার নাম ছিল কাজে নিয়েছি, অনায়াসে মুখ খুলে দেখতে পারি সে কী আছে এর মধ্যে, কী অবশ্য কী মামলা জিনিস সত্যিই কি ছেঁচুড়ি কি টুথপেস্ট দাড়ি কামানোর সরঞ্জাম, ভাঁজ করা দুটো রুমাল, একটা পেপার, একটা বই, একটা কিছু চোখে পড়ারই মতো না। আপনার কাছে যেটা কোনো মূল্যবান জিনিস আছে কি? সে বলতে প্রশ্ন করে দেখছে কম মূল্যবান, ওটা একটা লেখা ছিল হাতে নিজেদের লেখা ভ্রমণ কাহিনী বললে সেটা বললে হবে। এখানে বলেছি লেখা ছিলাম বেশি লাগে পড়তে তিব্বতের ঘটনা কৌতূহল বাড়লো। হ্যাঁ 1977 লেখা লেখকের শম্ভুচরণ বোস, যা বুঝেছি লেখাটা আমার মধ্যে সত্যিনাথ লাহিড়ী ওটার সঙ্গেই আমাদের মধ্যে উৎসর্গ করা হয়। আমাদের কাজের মধ্যে সঙ্গে সত্যিনাথ লাহিড়ী বান্ধবী থাকতেন নানা ফ্যামিলি, এখান থেকে টিউটরি করতেন। উনি অত্যন্ত অসুস্থ হয়ে অবর্ত অবস্থায় 35 বছর আগে কিছুদিন পরে তিনি মারা যান, এবং ওর সঙ্গে এই বছরের মধ্যে একটা চলে এসেছিল। আজকের গল্প বললো চতুর্থ উপাকার। পরদিন ভোরবেলা চতুর্থ পুতুলের মাথায় পা দিতে সেই পুতুল জীবন্ত হয়ে বলল, মহারাজ আমার নাম ইন্দ্রসেনা। প্রথমে আমার গল্পটা শুনুন। বিক্রমাদিত্য রাজ্য একটা বাস করতে, তখন সকল বিদ্যায় পারদর্শী ছিলেন, সকল গুণে তার জ্ঞান ছিল, এর করে সেরে ছিল না। মনে দুঃখে দিন কাটে। একদিন বাঁচতে ব্রাহ্মণ স্বপ্ন দেখে মাথায় জটা আর তাদের পিঠে চাপার উপরে মহাদেব বলছেন, তুমি আমাকে প্রসাদ ব্রত অনুষ্ঠান করো, তাহলে তোমার ছেলে যাবে। সকলেই বললে স্বপ্নের কথা বললে, বিদ্যারা বললে যে স্বপ্ন হয়ে সত্যি, যাতে তুমি যদি অনুষ্ঠান করো তাহলে তোমার ছেলে হবে। তাদের কথা শুনে বললেন ঘটা করে প্রসাদ ব্রত করলেন। মহাদেব সন্তুষ্ট হয়ে বললেন, তুমি শুনতে ছেলে হয়েছে। ব্রাহ্মণ বললেন নাম দেখা হলো দেবদত্ত। যথাসময়ে ব্রাহ্মণের ছেলে মুখে বাদ দিলে, তারপর সেই ছেলে নানা শাস্ত্রে পণ্ডিত হয়ে উঠলেন। দেবদত্তের বয়স যখন 16 বছর, তখন বাবা বিয়ে দিয়ে দ্বিতীয় করতে যাওয়ার সময় দেবদত্তকে বলে গেলে, কখনো নিজ ধর্ম আবিষ্কার করো না, কারোর সঙ্গে ঝগড়া করো না, সবাইকে দয়া করে ভগবানের প্রতি ভক্তি রাখবে, নিজে সম্পদ অনুরাগ ব্যয় করবে, সাধুদের সেবা করবে, খারাপের সঙ্গে মিশবে না, এইভাবে তুমি থাকবে জীবনে শান্তি পাবে। এই বলে তিনি বেরিয়ে গেলেন। দেবদত্ত দ্বারা পিতা দিন কাটাতে লাগলেন। তিনি একদিন বললেন তিনি বললেন তিনি আমি বলে আমি সেই তিনি বলে আমি সেই
মনে এখান থেকে খুঁজে পাঠিয়ে রাজার কাছে এসে বলে দেখা হয় এই পথের ধারে জিজ্ঞাসা করা দেবদত্তটা সচেতন করে বেরিয়ে এলে রাজা তখন শুনতে রাজা ধর্ম পালন করতে এরপর অনেকদিন কেটে গেছে তবু রাজার মাঝে মাঝে বলে কী করে আমি দেবদত্তের ঋণ শোধ করবো তিনি বুঝি দুই দুঃখ করে বলেন দেবদত্তের কথাটা নিঃসন্দেহে হাতে দুঃখ কথাটা পরীক্ষা করে দেখতে হবে এই পরীক্ষা করে একদিন ছেলেকে বললেন যে যদি এখানে লুকিয়ে রাখবেন কয়েকটা গয়না দিয়ে বিক্রি করতে পারলে এই রাজবাড়িতে কান্নাকাটি পড়ে গেলে রাজার ছেলেকে বলে কোথাও পাওয়া যাচ্ছে না সারা নগর থেকে রোডের কাছে সেখান থেকে ছেলে খোঁজ করতে রাজপুরি চারপাশে ঘুরলে এটা